আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর অনলাইন যে জিওগ্রাফি ক্লাস অক্টোবর মাসে শুরু করেছিলাম, ওশিয়ানিয়া মহাদেশ দেখবে আমি স্টার্ট করেছিলাম, কিন্তু যেহেতু তোমাদের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে তাই আমি আবার ওশিয়ানিয়া মহাদেশ ছেড়ে দিয়ে, যেহেতু জলবায়ু অঞ্চল পরীক্ষা হবে তাই জলবায়ু অঞ্চলই রিভিশন করাচ্ছি। দেখো, জলবায়ু অঞ্চল প্রধানত আমি 4টে জলবায়ু অঞ্চল তোমাদের পড়তে হবে বা জানতে হবে। প্রধান যে 4টি জলবায়ু কি কি: নিরক্ষীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু এবং তুন্দ্রা জলবায়ু। এই 4টি জলবায়ু অঞ্চল সম্পর্কে আমাদের জানতে হবে। দেখো, এই জলবায়ু অঞ্চলগুলো প্রধানত ভাগ করা হয়েছে একটা জলবায়ু অঞ্চল থেকে আরেকটি জলবায়ু অঞ্চল। কি কোন জলবায়ু অঞ্চলের মূলত উষ্ণতা, বৃষ্টিপাত, আপেক্ষিক আর্দ্রতা, সেখানকার স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদির উপর নির্ভর করে এক একটা জলবায়ু অঞ্চলকে আরেকটা জলবায়ু অঞ্চল থেকে আলাদা করা হয়েছে। কেমন: কোন একটি জলবায়ু অঞ্চলের উষ্ণতা, বৃষ্টিপাত, স্বাভাবিক উদ্ভিদ যে জলবায়ু অঞ্চলে দেখা যাবে অন্য জলবায়ু অঞ্চলে সাধারণত সেই উষ্ণতা কম হবে অথবা বেশি হবে, বৃষ্টিপাত সেখানে কম হবে অথবা বেশি হবে। তাহলে এক একটা জলবায়ু অঞ্চল থেকে আরেকটি জলবায়ু অঞ্চল পৃথক করা হচ্ছে মূলত এই কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। কি উষ্ণতা, বৃষ্টিপাত এরকম এবং স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদির উপর নির্ভর করে, বিশেষত উষ্ণতা ও বৃষ্টিপাতের উপর নির্ভর করে এক একটা জলবায়ু অঞ্চল আর একটা জলবায়ু অঞ্চলের মধ্যে আলাদা করা হয়। কিন্তু দেখবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের কাছে আছে মৌসুমী জলবায়ু অঞ্চল, তাহলে নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু অঞ্চলের যে উষ্ণতা, মৌসুমী জলবায়ু অঞ্চলের উষ্ণতা কাছাকাছি হবে, বৃষ্টিপাত এদের কাছাকাছি হবে। কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের পুরো বিপরীতে আছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল, তাহলে এর উষ্ণতা পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। এর যা হবে ওর থেকে হয় খুব কম হবে, নাই খুব বেশি হবে, এদের মধ্যে তফাৎটা বেশি হবে, বৃষ্টিপাতও তাই। তেমন এই যে দুটো জলবায়ু অঞ্চল একটা থেকে আরেকটা যে কাছাকাছি, ধরো নিরক্ষীয় পাশে আছে মৌসুমী, এই দুটো জলবায়ু অঞ্চলের যে সূক্ষ্ম রেখার মাধ্যমে আমরা পৃথক করলেও এই দুটো যে একটা অঞ্চল আরেকটা অঞ্চলের সাথে যখন মিশে যাচ্ছে একে বলা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল বা ট্র্যাডিশনাল জোন। তাহলে যে সূক্ষ্ম রেখার মাধ্যমে একটি জলবায়ু অঞ্চলকে আরেকটি জলবায়ু অঞ্চলের মাধ্যমে পৃথক করা হয় এবং যে জায়গাটায় গিয়ে একদম মিশে যাচ্ছে সেখানে বলা হচ্ছে ট্র্যাডিশনাল জোন। তাহলে যে সূক্ষ্ম রেখার মাধ্যমে একটি জলবায়ু অঞ্চলকে আরেকটি জলবায়ু অঞ্চলের সাথে যে ধীরে ধীরে বৈশিষ্ট্যের সাথে মিশে যায় তাকে বলা হচ্ছে ট্র্যাডিশনাল জোন বা পরিবর্তনশীল অঞ্চল। প্রথম দেখবো আমরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। দেখো দেখো এইখানে নিরক্ষরেখা এঁকেছি আমি, মধ্যে এই অক্ষাংশগুলো দিয়ে দিচ্ছি সুবিধা হবে। এটা হচ্ছে 0 ডিগ্রি, তার মানে নিরক্ষরেখা। এখানে আছে 23.5 ডিগ্রি উত্তর নর্থ, এখানে আছে 23.5 ডিগ্রি দক্ষিণ অর্থাৎ সাউথ। তাহলে এই হলো 0 ডিগ্রি, আমরা নিরক্ষরেখা জানি। এর উপরে আছে 23.5 ডিগ্রি উত্তর, মানে এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। এর নিচে আছে 23.5 ডিগ্রি দক্ষিণ, মানে মকরক্রান্তি রেখা। তাহলে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল সাধারণত নিরক্ষরেখার প্রধানত এই নিরক্ষরেখার উভয় পার্শ্বে 10 ডিগ্রি অক্ষাংশ জুড়ে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বিরাজ করেছে। নিরক্ষরেখার উভয় পাশে 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বিরাজ করছে। এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল দেখো আফ্রিকার কঙ্গো বা জাইর নদীর অববাহিকায় রয়েছে। তাহলে এই নিরক্ষরেখা এর কাছাকাছি থাকবে। এই আফ্রিকার মোটামুটি এরকম একটা জায়গায় আছে কঙ্গো বা জাইর অববাহিকায়। তাহলে আমি এখানটা ডিপ করে দিচ্ছি। এই হচ্ছে আফ্রিকার নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। দক্ষিণ আমেরিকার আছে আমাজন নদী অববাহিকা, এখানে আমরা জানি আমাজন নদী অববাহিকা আছে। এইখানটাই মোটামুটি আছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এটাও আমি ডিপ করে দিচ্ছি। তোমাদের যখন ইন্ডেক্সটা দেবো বুঝতেও সুবিধা হবে যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলটা একদম ডিপ কালার যেটা করে দিলাম এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা আমাজন নদী অববাহিকা। এবং দক্ষিণ পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, ভারতের দক্ষিণ পশ্চিম অংশ অর্থাৎ এইখানে দেখবে শ্রীলঙ্কা আছে, এই শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, এখানে দেখবে ছোট ছোট দ্বীপ আছে। এই যে জায়গাগুলো এইখানে হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বিরাজ করছে। তাহলে প্রধানত নিরক্ষীয় জলবায়ু কোথায় দেখা যাচ্ছে? দেখো আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকায়, দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকায় এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স ইত্যাদি অঞ্চলে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল দেখা যাচ্ছে। এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি? এই জলবায়ু জানি গড় বার্ষিক গড় উষ্ণতা প্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমি এখানে ইন্ডেক্সের মাধ্যমে প্রথম
এই উপরেই করে দিচ্ছি, তোমরা নিচে করবে বা সাইডে করবে। তাহলে প্রথমকার ইন্ডেক্সে দিলাম এই জিপটা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। নিরক্ষীয় জলবায়ু, আর অঞ্চলটা লিখলাম না, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। দেখো এই ডিপ যে কালারটা করা আছে এইটা হয়ে গেল নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি? এর বার্ষিক গড় উষ্ণতা প্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালের দিকে গড় উষ্ণতা হচ্ছে 27 ডিগ্রি, শীতকালে প্রায় 25 ডিগ্রি হয় এবং গ্রীষ্মকালে যখন খুব বেড়ে যায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বার্ষিক গড় যে উষ্ণতা, এই উষ্ণতার প্রসর খুব কম, উষ্ণতার প্রসর খুব কম, মানে উষ্ণতার প্রসর বলতে উষ্ণতার পার্থক্য, মানে খুব বাড়া কমা হয় না, সারা বছরই উষ্ণতা বেশি থাকে। নিরক্ষীয় অঞ্চলের বৈশিষ্ট্যই পেলাম, সারা বছর উষ্ণতা বেশি থাকে এবং রাত্রিতে, এই দিনের বেলায় যথেষ্ট উষ্ণ থাকে এবং রাত্রিতে উষ্ণতা অনেকটা কমে যায়। এই জন্য নিরক্ষীয় অঞ্চলে রাত্রিকে ক্রান্তীয় শীতকাল বলে। এই পয়েন্টগুলো মনে রেখে দেবে, শর্ট কোশ্চেনে কাজে লাগবে। কি নিরক্ষীয় অঞ্চলের রাত্রিকে ক্রান্তীয় শীতকালও বলা হয়। আর এই নিরক্ষীয় অঞ্চলে দিন এবং রাত 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি হয়। এখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 200 থেকে 250 সেমি। নিরক্ষীয় অঞ্চলে তাহলে বার্ষিক গড় উষ্ণতা প্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে উষ্ণতার প্রসর খুব কম। তাহলে কোন জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসর কম? এর উত্তর হয়ে যাবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এবং এই জলবায়ু অঞ্চলের রাত্রিতে যথেষ্ট ঠান্ডা হয় বলে একে ক্রান্তীয় শীতকালও বলা হয়। তাহলে নিরক্ষীয় জলবায়ু সম্পর্কে আমরা যে তথ্যগুলো পেলাম এগুলো ভালো করে মনে রাখবে, তোমাদের শর্ট কোশ্চেনে কাজে লাগবে। এই জন্যই আমি প্রধান এই ক্লাসটা করাচ্ছি আজকে, যে এই ক্লাসটা তোমরা যদি ভালো করে শোনো তোমাদের পরীক্ষায় কিন্তু নাম্বার ভালো হবে। তারপরে দেখো এখানকার গড় বৃষ্টিপাত বললাম 200 থেকে 250 সেন্টিমিটার এবং এর যে একটা বিশেষ বৈশিষ্ট্য, এখানে প্রতিদিন বিকেলে প্রায় বজ্রপাত সহ বৃষ্টিপাত হয় প্রতিদিন বিকেলে। এই জন্য এই জলবায়ু অঞ্চলকে 4 o'clock রেন বলা হয়। এটা আগেও বলেছি পরিচলন বৃষ্টিপাত করানোর সময়। নিরক্ষীয় অঞ্চলে আরেকটা বৈশিষ্ট্য, পরিচলন বৃষ্টিপাত হয়। তাহলে নিরক্ষীয় অঞ্চলে কি কোন ধরনের বৃষ্টিপাত হয় যদি থাকে? পরিচলন শৈলক্ষেপ না ঘূর্ণবাত? তাহলে আমরা চোখ বন্ধ করে বলে দেবো পরিচলন বৃষ্টিপাত। এবং 4 o'clock রেন কাকে বলা হয়? এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে। আর এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের আরেকটা বৈশিষ্ট্য, এখানে আমরা জানি ITCZ অর্থাৎ ইন্টার ট্রপিক্যাল কনভারজেশন জোন, ইন্টার ট্রপিক্যাল কনভারজেন্স জোন, আন্তঃক্রান্তীয় অভিসঞ্চরণ অঞ্চল দেখা যায় এই অঞ্চলে। কারণ বায়ুর উলম্ব প্রবাহ হয়, অনুভূমিক প্রবাহ হয় না। মানে বায়ু জাস্ট অনুভূমিক প্রবাহ বলতে ভূপৃষ্ঠের সমান্তরালে, এটা যদি ভূপৃষ্ঠ হয় এরকম উপর নিচ এরকম হয়, কিন্তু এখানে না হয়ে সূর্যরশ্মি লম্ব হয়ে পড়ার দরুন এরকম প্রবাহ হয়, উপর নিচ। বুঝা যাচ্ছে? এই উপর নিচ প্রবাহটাকে উলম্ব প্রবাহ বলে। তাহলে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ক্রান্তীয় অভিসঞ্চরণ অঞ্চল দেখা যায়। তাহলে ITCZ কোথায় দেখা যায়? এটাও কিন্তু একটা শর্ট কোশ্চেনে কাজে লাগবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। দেখো এখানকার স্বাভাবিক উদ্ভিদগুলোর মধ্যে প্রধান যে কয়েকটা স্বাভাবিক উদ্ভিদ আমি বলে দিচ্ছি, তোমাদের কাজে লাগবে। মেহাগুনি, রবার, পাম, কোকো, সিনকোনা, শাল, সেগুন, আবলুস ইত্যাদি গাছ এখানে দেখা যায়। আর এইখানে যে ব্রাজিলের যে আমাজন অববাহিকার যে অরণ্য আছে এটাকে কি বলা হচ্ছে? সেলভা অরণ্য। আমাজন অববাহিকার যে অরণ্য আছে এটা সেলভা নামে পরিচিত। আমাজন অববাহিকার অরণ্য কি নামে পরিচিত? এটা অনেক সময় আসে সেলভা অরণ্য। এই যে আমাজন অববাহিকা আছে এখানে অনেক প্রজাতির উদ্ভিদ ও প্রাণী দেখা যায়। এখানে প্রায় 300 প্রজাতির উদ্ভিদ দেখা যায়। আর এই গাছগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গাছগুলো খুব দীর্ঘকায় হয়, মানে খুব লম্বা আকৃতির হয় এবং গাছগুলোর গুড়ি খুব মানে কাঠ খুব শক্ত হয় এবং গাছের পাতাগুলো খুব ঘন সন্নিবিশিষ্ট হয়, মানে উপরের পাতাগুলো খুব একটার সাথে একটা একবারে লেগে থাকে, ফলে চাঁদোয়ার মতো থাকে, সূর্যের আলো ভেতরে পৌঁছাতে পারে না। গাছের পাতা খুব ঘন হলে দেখবে গাছের তলায় বসলে আমাদের ছাওয়া হয়। আর যত যে গাছের পাতা ঘন ঘন থাকে, কাছাকাছি থাকে, ছায়া বেশি হয়। এরকমই এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের পাতাগুলো খুব ঘন সন্নিবিশিষ্ট হয়। এটা পর্দার মতো কাজ করে, মানে নিচে সূর্যের আলো পৌঁছাতে পারে না, ফলে নিচের দিকে মাটি সবসময় স্যাঁতস্যাঁতে থাকে, সূর্যের আলো পৌঁছাতে পারে না বলে। যেহেতু বৃষ্টিপাতও বেশি হয় তাই মাটি সবসময়
স্যাঁতস্যাঁতে থাকে, স্যাঁতস্যাঁতে বলতে ভিজে ভিজে ভাব থাকে সব সময়। এখানে যে সমস্ত প্রাণী দেখা যায়, তাহলে উদ্ভিদ সম্পর্কে আমরা জানতে পারলাম। এবং প্রাণী কি কি দেখতে পাওয়া যায়, এনে দেখবে গরিলা দেখা যায়, শিম্পাঞ্জি দেখা যায়, ওরাং ওটাং দেখা যায়, এবং বিভিন্ন প্রকার বিষাক্ত সাপ, কীটপতঙ্গ, এবং হাতি, জেব্রা, গন্ডার, আর জলাশয়ে প্রচুর কুমির, জলহস্তী ইত্যাদি দেখা যায়। তাহলে এইখানকার আমি জলবায়ুর বৈশিষ্ট্য, উদ্ভিদ, স্বাভাবিক উদ্ভিদ, কি কি প্রাণী ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পারলাম। এর সাথে সাথে দেখো এখানকার মানুষের আর্থসামাজিক জীবনযাত্রা। এইটা যেহেতু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে উষ্ণতাও প্রচন্ড বেশি এবং বৃষ্টিপাতও খুব বেশি, তাহলে এখানে মানুষের বসবাসের অযোগ্য, অস্বাস্থ্যকর জলবায়ু। এই অস্বাস্থ্যকর জলবায়ুতে সাধারণত বিশেষ করে জনবসতি খুব কম। তা সত্ত্বেও এখানে কিছু উপজাতি বাস করে, যেমন কঙ্গো জাইরে অববাহিকায় পিগমি, কঙ্গো জাইরে অববাহিকায়, এগুলো শর্ট কোশ্চেনে কাজে লাগবে। এই যে কঙ্গো জাইরে অববাহিকায় কি মানুষ বাস করে, এখানকার যে মানুষ বাস করে তার নাম হচ্ছে পিগমি। আমাজন অববাহিকায় রেড ইন্ডিয়ান, এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় এবং আমাদের ভারতবর্ষের দিকে দক্ষিণ পূর্ব এশিয়ায় সোমাং ইত্যাদি উপজাতি দেখা যায়। তাহলে এখানে কি কি উপজাতি দেখা যাচ্ছে এগুলোও তোমরা ভালো করে করবে। কিন্তু বর্তমানে প্রাচীনকালে দেখা গেছে এরা শুধুমাত্র এদের জীবিকা ছিল কি পশু শিকার করতো, কিন্তু এরা মানুষের সহবতে এসে এখন অনেক কৃষিকাজ, বিভিন্ন রকম কৃষিকাজের সঙ্গে যুক্ত হচ্ছে। এমনকি কোথাও কোথাও বাগিচা কৃষি ইত্যাদি, মানে এমনি মানুষের মতো জীবিকা নির্বাহ করছে। আগে কি ছিল, এদের জীবন ছিল পুরোপুরি পশুদের মতো। পশুরা কি করে, বিভিন্ন কিছু শিকার করে খায়, এদেরও সেরকম প্রধান জীবিকা ছিল আগে শিকার। কিন্তু বর্তমানে এরা মানুষের, মানে এমনি সভ্য মানুষের কাছাকাছি এসে এদেরও জীবিকা কৃষিকাজ, এরকম অনেক কিছু এদের এখন সামাজিক জীবনে অনেক পরিবর্তন এনে দিয়েছে। তাহলে আমরা সাম্প্রতিক অবস্থায় বলতে পারি যে এসব কাটিয়ে এখন এরা বর্তমানে অনেক এমনি মানুষের সাথে মিশে, যে এদের জীবনযাত্রা অনেকটাই সাধারণ মানুষের সমতুল্য করেছে। এই হয়ে গেল আমাদের নিরক্ষীয় জলবায়ু। আমরা দেখবে আমি স্পেশাল করে নিরক্ষীয় জলবায়ু যে ক্লাস করেছি ওতে অনেক ভালো করে, কিন্তু আমি চেয়েছি যে একটা ক্লাস শুনে তোমাদের গোটা ক্লাসটা রিভিশন হয়ে যাবে, তাই জন্য আবার আলাদাভাবে এই 4টে জলবায়ু অঞ্চল একটা ক্লাসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি। এই হয়ে গেল নিরক্ষীয়। তারপরে দেখো মৌসুমী জলবায়ু অঞ্চল। মৌসুমী জলবায়ু অঞ্চল, মৌসুম আরবি শব্দ মৌসুম বা মালয় শব্দ মনসুন থেকে এর উৎপত্তি, যার অর্থ হচ্ছে ঋতু। এই মৌসুমী বায়ু প্রধানত ঋতু অনুসারে প্রবাহিত হয় বলে এর নাম হচ্ছে মৌসুমী বায়ু। আর যেহেতু এই অঞ্চলে প্রধানত মৌসুমী বায়ু প্রভাব দেখা যায়, তাই একে বলা হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চল। কি বোঝা গেল, আরবি শব্দ মৌসুম বা মালয় শব্দ মনসুন থেকে উৎপত্তি, যার অর্থ ঋতু। যেহেতু এই মৌসুমী জলবায়ু অঞ্চলে ঋতু অনুসারে দুটো বায়ু প্রবাহিত হয়, গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম এবং শীতকালে উত্তর পূর্ব দুটি বিপরীতমুখী বায়ু প্রবাহিত হয়, এবং এই জলবায়ু প্রাধান্য থাকায় এই জলবায়ু অঞ্চলের নাম হচ্ছে মৌসুমী জলবায়ু। এর অবস্থান 10 থেকে 30 ডিগ্রি, নিরক্ষরেখার উভয় পার্শ্বে 10 ডিগ্রি বলেছিলাম নিরক্ষীয় জলবায়ু, 10 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই মৌসুমী জলবায়ু অঞ্চল বিরাজ করছে। তাহলে 10 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই মৌসুমী জলবায়ু অঞ্চল বিরাজ করছে। আমি ছবির মাধ্যমে দিয়ে দিচ্ছি, দেখো প্রধানত এই অংশটাই আছে মৌসুমী জলবায়ু অঞ্চল। যে অংশটা দিলাম এইটাই আছে প্রধানত মৌসুমী জলবায়ু অঞ্চল। তাহলে এখানে আমি ইন্ডেক্সে দিতে পারি, এই চিহ্নটা হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চল। মৌসুমী জলবায়ু অঞ্চল দেখো, তাহলে এর অবস্থান অক্ষাংশ কত, 10 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই মৌসুমী জলবায়ু বিরাজ করছে। এটা প্রধানত এশিয়ার ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, শ্রীলঙ্কা ইত্যাদি দেশে দেখতে পাওয়া যায়। প্রধানত কিসে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, ভিয়েতনাম, কম্বোডিয়া, দক্ষিণ চীন, ফিলিপিন্স ইত্যাদি অঞ্চলে এই মৌসুমী জলবায়ু দেখা যায়। এছাড়া আফ্রিকার সোমালি, মাদাগাস্কার, এই আফ্রিকার কিছু অংশটাই দেখা যায়। এখানে সোমালি, মাদাগাস্কার এই যে অঞ্চলগুলো আছে এখানেও মৌসুমী জলবায়ু দেখা যায়।
তাহলে এইখানটা থেকে চিত্রটা দিই তাহলে আরো ভালো হবে। এইটা হয়ে গেল মৌসুমী জলবায়ু অঞ্চল। মৌসুমী জলবায়ু অঞ্চল এই আফ্রিকার কিছু অংশ আছে এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় সাধারণত এই মৌসুমী জলবায়ু অঞ্চল বিরাজ করছে। এই মৌসুমী জলবায়ুর আমি প্রধান বৈশিষ্ট্য বললাম যে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম, অর্থাৎ এইটা যদি দেখো, এইটা ভালো করে বুঝবে, এইটাকে আমি নর্থ, এটা সাউথ, এটা জানি আমরা ইস্ট, আর এইটা হচ্ছে ওয়েস্ট। যে দিক থেকে বায়ু প্রবাহিত হয় তার নাম অনুসারে হয়। গ্রীষ্মকালে এই দিক থেকে হয়, তাহলে দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে। এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, অর্থাৎ এই দিক দিয়ে হবে। শীতকালে এখানে দেখিয়ে দিচ্ছি উত্তর পূর্ব। তাহলে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম এবং শীতকালে উত্তর পূর্ব দুরকম বিপরীতমুখী বায়ু প্রবাহিত হয়। এই জলবায়ুতে দেখো প্রধান হচ্ছে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম, আর দক্ষিণ পশ্চিম যে বায়ু প্রবাহ হচ্ছে এখানে দেখলে বুঝতে পারবে। এখানে আমরা কি জানি, ভারত মহাসাগর আছে, এখানে আছে বঙ্গোপসাগর, এখানে আছে আরব সাগর। তাহলে টোটালটা এখানে সাগর মহাসাগরে ঘেরা। তাহলে যে বায়ুটা গ্রীষ্মকালে প্রবাহিত হচ্ছে সেটা নিশ্চয়ই জলভাগ থেকে যাচ্ছে, আর জলভাগ থেকে যাওয়া মানে এখানে জলীয় বাষ্পপূর্ণ বায়ু থাকবে। আর শীতকালে দেখো স্থলভাগ থেকে এই বাতাসটা আসছে, এই বাতাসটা স্থলভাগ থেকে আসছে, তাই শীতকাল হচ্ছে যে বাতাসটা আছে তাতে জলীয় বাষ্প থাকবে না। অতএব শীতকাল হচ্ছে শুষ্ক এবং গ্রীষ্মকাল হচ্ছে আর্দ্র। তাহলে এখানে যে বায়ু প্রবাহ হচ্ছে গ্রীষ্মকালে উষ্ণ আর্দ্র এবং শীতকালে শুষ্ক। এখানে গড় উষ্ণতা প্রায় গ্রীষ্মকালে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, গ্রীষ্মকালে প্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং শীতকালে উষ্ণতা অনেকটা কমে যায়, প্রায় গড় উষ্ণতা প্রায় থাকে 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে গড় বৃষ্টিপাত নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের থেকে একটু কম। এখানে গড় বৃষ্টিপাত হচ্ছে 150 থেকে 200 সেন্টিমিটার। তাহলে নিরক্ষীয় অঞ্চলে গড় বৃষ্টিপাত ধরেছিলাম 200 থেকে 250 বা 250 থেকে 300, এখানে গড় বৃষ্টিপাত 150 থেকে 200, এবং উষ্ণতা গ্রীষ্মকালে প্রায় 30 ডিগ্রি, শীতকালে 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থাকে। এই জলবায়ু অঞ্চলে প্রধানত 4টি ঋতু দেখা যায়: শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শরৎকাল। শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ এই 4টি ঋতু দেখা যায়। তারপরে দেখো এখানকার যে জীব বৈচিত্র্য অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদ, এখানে প্রধানত পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়। পর্ণমোচী বলতে যে উদ্ভিদ একটা কোনো বিশেষ ঋতুতে পাতা মোচন করে বা পাতা ঝরে যায় তাকে বলা হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ। এই জলবায়ুতে প্রধানত পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়। এখানকার পর্ণমোচী উদ্ভিদগুলোর মধ্যে হচ্ছে শাল, সেগুন, শিমুল, পলাশ, শিরীষ ইত্যাদি অঞ্চলে এখানে ইত্যাদি পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়। এবং এখানে কিছু পরিমাণ চিরহরিত উদ্ভিদও দেখা যায়, যেখানে গড় বৃষ্টিপাত 200 সেমির বেশি। যেখানে গড় বৃষ্টিপাত 200 সেমির বেশি সেখানে চিরহরিত উদ্ভিদ দেখা যায়, যেমন মেহগনি, শিশু, গর্জন। এখানে যে সমস্ত চিরহরিত উদ্ভিদ দেখা যায় মেহগনি, শিশু, গর্জন, আর যেগুলো গড় বৃষ্টিপাতের পরিমাণ 100 থেকে 200 সেমি সেগুলোতে পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়, যেমন সেগুন, শিমুল, পলাশ, শিরীষ ইত্যাদি পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়। এছাড়া এইখানকার উপকূলবর্তী অঞ্চলগুলো, যেমন এই ভারতের উপকূলে আছে কি আছে, পশ্চিমবঙ্গের বিখ্যাত সুন্দরবন, যেখানে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। এছাড়াও এই কিছু অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়, যেমন সুন্দরী, গড়ান, গেওয়া। এখানকার বন্য প্রাণীদের মধ্যে অন্যতম বন্য প্রাণী হচ্ছে কি আমরা জানি রয়্যাল বেঙ্গল টাইগার বিখ্যাত। এছাড়া ভাল্লুক, বানর, শিয়াল, হায়না ইত্যাদি প্রজাতির উদ্ভিদ দেখা যায়। গুজরাটের যেমন গির অরণ্যে সিংহ দেখা যায়, গুজরাটে গির অরণ্যে সিংহ দেখা যায়, এবং নদীতে কুমির এবং জলাশয়ে প্রচুর পরিমাণে মাছও পাওয়া যায়। তাহলে এখানকার আমরা উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে জানতে পারলাম। এখানে কৃষিকাজে যথেষ্ট উন্নত। এখানে কৃষিকার্যে আমরা জানি যথেষ্ট উন্নত। এখানকার প্রধান মানুষের জীবিকাই হলো কৃষিকাজ। ধান, গম, পাট, আখ, তুলো ইত্যাদি বিভিন্ন প্রকার ফসল এখানে চাষ করা হয়। ধান, গম, আখ, পাট, তুলো। এখানে যে খনিজ সম্পদ আছে, এখানে খনিজ সম্পদেও আমরা জানি যথেষ্ট সমৃদ্ধশালী। এখানে কয়লা, লোহা, তামা, খনিজ, বক্সাইট, অভ্র প্রচুর পরিমাণে পাওয়া যায়। এবং এখানকার যে পরিবহন ব্যবস্থা, এই মৌসুমী জলবায়ু অঞ্চলের পরিবহন ব্যবস্থা যথেষ্ট উন্নত। এখানে সড়কপথ, রেলপথ, বিমানপথ ইত্যাদি যথেষ্ট উন্নত। এবং এখানকার জনবসতি আমরা জানি অনুকূল জলবায়ু হওয়ার কারণে
যেমন এখানে বলেছিলাম প্রতিকূল জলবায়ু নিরক্ষীয়, আর এখানে অনুকূল জলবায়ু হওয়ার কারণে এখানে ঘন জনবসতিপূর্ণ দেখা যায়। এখানে বড় বড় শহর আছে, যেমন মুম্বাই, দিল্লি, কলকাতা, সাংহাই, ঢাকা, রেঙ্গুন, ইসলামাবাদ ইত্যাদি বড় বড় যেমন শহর রয়েছে। তেমন এখানকার ভবিষ্যৎ সম্ভাবনা বলতে এখানে তো এমনি ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল, যেহেতু অনুকূল জলবায়ু, উন্নত উন্নত পরিবহন ব্যবস্থা, খনিজ সম্পদের প্রাচুর্য ইত্যাদি থাকার কারণে এখানে উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে। তারপরে দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, নিরক্ষীয়র সাথে মৌসুমীর কিছুটা মিল ছিল, এবার মৌসুমীর সাথে দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে মিল আছে। এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল বলা হয় কারণ এই ভূমধ্যসাগরের তীরে প্রধানত এই ভূমধ্যসাগরের তীরে যে জলবায়ু অঞ্চল দেখা যায় এবং এই জলবায়ুর মতো বৈশিষ্ট্যের মতো যে জলবায়ু অঞ্চল গোটা পৃথিবীতে দেখা যায় একে বলা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। আসলে ভূমধ্যসাগরের তীরে প্রধানত এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল দেখা যায়, এছাড়াও অন্যান্য জায়গায় এই জলবায়ু বৈশিষ্ট্যের মতো যে জলবায়ু দেখা যায় তাকে ভূমধ্যসাগরীয় জলবায়ু বলা হয়। এর অবস্থান 30 থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, 30 থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল অবস্থান করছে। প্রধানত এই ইউরোপের ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল ইত্যাদি দেশে, ফ্রান্সের, ইতালি, স্পেন, পর্তুগাল, যুগোস্লাভিয়া ইত্যাদি, গ্রিস ইত্যাদি দেশে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল দেখা যায়। তাহলে এই ভূমধ্যসাগরকে কেন্দ্র করে যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল হবে, এইখানটা আমি করে দিচ্ছি, দেখো এইগুলোই হবে। এই পুরো মানে এই ভূমধ্যসাগরকে কেন্দ্র করে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল দেখা যাচ্ছে। এছাড়া এইখানটায় দেখা যায় এই ক্যালিফোর্নিয়ার এইখানটায়, চিলির এইখানটায় একটু দেখা যায়, এবং অস্ট্রেলিয়া মহাদেশের এইখানটায় এবং এইখানটায় কিছুটা দেখা যায়। এই হয়ে গেল ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থানের চিত্র। দেখো প্রধানত বললাম যে ইউরোপের দেশগুলো ইতালি, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, যুগোস্লাভিয়া, গ্রিস ইত্যাদি দেশে তো দেখা যায়। এর সাথে সাথে উত্তর আমেরিকা দেখো ক্যালিফোর্নিয়ায় দেখা যায়, দক্ষিণ আমেরিকার চিলিতে দেখা যায়, আফ্রিকার কেপটাউনে দেখা যায়, আফ্রিকার কেপটাউন এই নিচের দিকে আফ্রিকার রাজধানী এইখানটায় দেখা যায় এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এবং অস্ট্রেলিয়ার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব উপকূলেও এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল দেখা যায়। তাহলে এখানকার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল অবস্থান আমরা জানতে পারলাম। এখানকার উষ্ণতা কেমন থাকে, 21 থেকে 27 ডিগ্রি গ্রীষ্মকালীন উষ্ণতা, এবং শীতকালে উষ্ণতা যথেষ্ট কমে যায়। শীতকালে উষ্ণতা প্রায় 5 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসে। তাহলে গ্রীষ্মকালে যেমন উষ্ণতা থাকে 21 থেকে 27 এবং শীতকালে উষ্ণতা অনেকটাই কমে যায়, প্রায় 5 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসে। এখানে বার্ষিক উষ্ণতার প্রসারও ভালোই, 17 ডিগ্রি প্রায় বার্ষিক উষ্ণতার প্রসার। এখানে সবসময় মেঘমুক্ত রোদ ঝলমলে আবহাওয়া বিরাজ করে। এখানে গ্রীষ্মকালে মেঘমুক্ত, এবং এই জলবায়ু অঞ্চল মৌসুমী জলবায়ু অঞ্চলের বিপরীত। দেখো মৌসুমী জলবায়ুতে আমরা বলেছিলাম গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় এবং শীতকাল শুষ্ক থাকে, কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে শীতকালে বৃষ্টিপাত হয়, অর্থাৎ শীতকাল আর্দ্র, এবং গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না, অর্থাৎ গ্রীষ্মকাল শুষ্ক। এবং শীতকালে যে বৃষ্টিপাতটা হয় এটা সাধারণত পশ্চিমা বায়ু প্রভাবে হয়। শীতকালে যে বৃষ্টিপাতটা হয় এটা পশ্চিমা বায়ু প্রভাবে বৃষ্টিপাত হয়। এখানে গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 50 থেকে 150 সেন্টিমিটার, প্রায় 50 থেকে 150 সেন্টিমিটার। তাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলটাও আমরা মোটামুটি বুঝতে পারলাম। এরপরে লাস্ট যেটা আছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য এবং এর অবস্থান আমরা জানতে পারলাম। এখানে স্বাভাবিক উদ্ভিদের মধ্যে বিভিন্ন রকম মিশ্র উদ্ভিদ দেখা যায়। এখানে যেমন সরলবর্গীয় উদ্ভিদ দেখা যায়, পাইন, ফার, সিডার, চিরসবুজ উদ্ভিদও দেখা যায়, ওক, কর্ক ইত্যাদি গাছ দেখা যায়, এবং গুল্ম জাতীয় উদ্ভিদও দেখা যায়, যেমন রোজমেরি, ল্যাভেন্ডার ইত্যাদি। তাহলে এখানে বিভিন্ন প্রকার উদ্ভিদ দেখা যায়। আমি বললাম মিশ্র অরণ্য, সরলবর্গীয়, চিরসবুজ এবং গুল্ম জাতীয়। আর এখানকার উদ্ভিদের একটা প্রধান উদ্ভিদ হলো জলপাই। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান উদ্ভিদ হচ্ছে জলপাই। এখানে তবে তেমন পশু যেমন জীবজন্তু দেখা যায় তেমন যায় না, তবে এখানে গবাদি পশু হিসেবে ঘোড়া,
ভেড়া, ছাগল ইত্যাদি দেখা যায় এবং মরু অঞ্চলের কাছাকাছিতে উট, মুরগি ইত্যাদির চাষও হয়। এখানে আমরা জানি কৃষিকার্যে যথেষ্ট উন্নত। এখানে কৃষিকার্যের মধ্যে তুলা, ভুট্টা, ধান, তামাক ইত্যাদি এখানে প্রধান হয়। আর এখানকার প্রধান যে ফসলগুলো তার মধ্যে হচ্ছে ফলের বিভিন্ন ফল, যেমন জলপাই, আপেল, নাশপাতি, কমলা লেবু, পিচ ইত্যাদি প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়। এই জন্য ভূমধ্যসাগরীয় অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয়। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয়। ফ্রুট অফ বাস্কেটস, ফলের ঝুড়িও বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। তাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান যে ফসল এখানকার বিভিন্ন প্রকার ফল। আর এখানে গাছগুলোর মধ্যে প্রধান হচ্ছে জলপাই গাছ। এখানে খনিজ সম্পদে তেমন সমৃদ্ধ নয়, তবে কোথাও কোথাও ক্যালিফোর্নিয়ায় যেমন খনিজ তেল, ফ্রান্সে বক্সাইট, ইতালির আমরা জানি ইতালিয়ান শ্বেত পাথর বা মার্বেল খুব দামি এখানে পাওয়া যায়। তাহলে এখানে খনিজ সম্পদে তেমন উন্নত না হলে কয়েকটা জিনিস এখানে যথেষ্ট উন্নত। এবং এখানকার অর্থনৈতিক দিক দিয়ে এরা যথেষ্ট উন্নত, যেহেতু বিভিন্ন রকম ফল হয়। এই ফল থেকে উন্নত উন্নত ওয়াইন, মদ ইত্যাদি, আবার জ্যাম, জেলি ইত্যাদি এখানে বিভিন্ন প্রকার ফল থেকে এখান থেকে উৎপাদিত হয়। তাই এখানে যথেষ্ট এরা অর্থনৈতিক দিক দিয়ে উন্নত। এবং এখানে একটা বিখ্যাত জিনিস এই ক্যালিফোর্নিয়ার জানি হলিউড, যে তোমরা সকলে নাম শুনেছো, এই হলিউড এই ভূমধ্যসাগরীয় জলবায়ুতে লক্ষ্য করা যায়। এবং এখানকার জনবসতি যথেষ্ট ঘন, অত্যন্ত, যেহেতু মনোরম জলবায়ু তাই অত্যাধিক ঘন জনবসতিপূর্ণ। এবং আমরা জানি এইখান থেকেই অতীত যে সভ্যতা, যেমন মিশরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা এই জলবায়ু অঞ্চল থেকেই উদ্ভব হয়েছিল। এখানে বিখ্যাত বিখ্যাত শহর যেমন আছে লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, কেপটাউন, অস্ট্রেলিয়ার এডিলেড, পর্তুগালের লিসবন ইত্যাদি এই জলবায়ু অঞ্চলের উন্নত শহর। এবং এখানকার ভবিষ্যৎ সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। আর লাস্ট আছে দেখো তুন্দ্রা জলবায়ু অঞ্চল। লাস্ট আছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল। অনেকটা সময় হয়ে যাচ্ছে ক্লাসটায়, এইটুকু তুন্দ্রা জলবায়ু অঞ্চলটা তাড়াতাড়ি শেষ করব। দেখো তুন্দ্রা জলবায়ু অঞ্চল এর যে অবস্থান সাধারণত সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত নিকটবর্তী অঞ্চল হচ্ছে এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অবস্থান। দেখো এই যে উপরি অংশটা আছে, এই যে উপরের অংশটা আছে, এটা হচ্ছে তুন্দ্রা জলবায়ুর মধ্যে পড়ছে। তাহলে এই গ্যাপ করে দিচ্ছি, এটা হচ্ছে এই যে অঞ্চলটা আছে, দেখো গ্রিনল্যান্ডের তুন্দ্রা জলবায়ু অঞ্চল। তাহলে এরও সেই এই ওপরগুলোই হবে। এটা হচ্ছে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অবস্থান। এর অক্ষাংশগত অবস্থান এর একদম 60 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের পরবর্তী উত্তর এবং দক্ষিণের চেয়ে এর অক্ষাংশগত অবস্থান। এই তুন্দ্রা জলবায়ু অঞ্চল এখানকার দেশগুলোর মধ্যে প্রধান হচ্ছে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড এবং উত্তর আমেরিকার কানাডার কিছুটা অংশ এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল এবং দীর্ঘস্থায়ী শীতকাল। অর্থাৎ এখানে গ্রীষ্মকাল নেই বললেই চলে, শীতকালই সারা বছর। এখানে যে বার্ষিক গড় উষ্ণতা সবসময় হিমাঙ্কের নিচে থাকে, বার্ষিক গড় উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। এবং এখানকার আমরা জানি ভারকোয়ানোস উত্তর গোলার্ধের সব থেকে শীতলতম স্থান ভারকোয়ানোস। তবে যখন এখানে 6 মাস একটানা রাত্রি থাকে, এখানে জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একটানা 6 মাস রাত্রি এবং 6 মাস দিন থাকে। যখন একটানা 6 মাস রাত্রি থাকে তখন এখানে মেরু প্রবাহ, সুমেরু প্রবাহ, অর্থাৎ সুমেরু প্রবাহ ও কুমেরু প্রবাহ দেখা যায়। অর্থাৎ উত্তর গোলার্ধে হলে সুমেরু প্রবাহ এবং দক্ষিণ গোলার্ধে হলে কুমেরু প্রবাহ দেখা যায়। আমি একটু তাড়াতাড়ি করছি, নাহলে ক্লাসটা অনেকক্ষণের হয়ে গেছে। তাহলে এখানে যে আমরা প্রধান জলবায়ুর বৈশিষ্ট্য পেলাম, স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল এবং দীর্ঘস্থায়ী শীতকাল। এবং এইখানে দেখবে নরওয়ে হ্যামারফ্রস্ট বন্দর অবস্থিত, যাকে নিশীথ সূর্যের দেশ বলে। আমি শুধু শর্ট কোশ্চেন গুলো আলোচনা করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখবে এখানে এছাড়া এখানকার যে মানুষের জীবনযাত্রা, এখানে সেই জীবনযাত্রায় এক্সকিমো, রেড ইন্ডিয়ান এরা বসবাস করে। এখানে এদের যে ঘরে বাস করে শীতকালে সেই ঘরগুলো গোলাকার হয়, এদের নাম হচ্ছে ইগলু। এবং গ্রীষ্মকালে যখন বরফ গলে যায় তখন এরা সিল মাছের চামড়ায় তৈরি এক প্রকার তাঁবুতে বাস করে, সেই তাঁবুটার নাম হচ্ছে টিউপিক। এরা যে নৌকা ব্যবহার করে তার নাম হচ্ছে কায়াক, নৌকা ব্যবহার করে এদের সেইটার নাম হচ্ছে কায়াক ইত্যাদি। খুব ফুটিয়ে একটু পড়বে, শর্ট কোশ্চেন গুলো তাহলেই হবে। এই নিয়ে আমি আজকে ক্লাস শেষ করছি। তোমরা ভালো করে সবাই পড়ো এবং পরীক্ষায় খুব ভালো স্কোর করো।